নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ আপনাদের শোনাতে এসেছি আমার ভাইঝিদের প্রথমবার দক্ষিণেশ্বর ভ্রমণের গল্প। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা আমার বড় ভাইঝির ইচ্ছা অনুযায়ী গত শনিবার গেছিলাম পাকুড়িয়ার সারসার ধাম হনুমান মন্দির দেখার জন্য। তো সেখানে আমাদের খুব সকাল সকালই কিন্তু দর্শন হয়ে গেল, একদম 9টার মধ্যে। তো তারপর ভাবলাম এত তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব, সেটার তো কোনো মানেই হয় না। আবার মাকে বারণ করে এসেছি যে আমাদের জন্য রান্না করারও প্রয়োজন নেই। সেই জন্য আমিই বললাম যে চল তাহলে এখান থেকে দক্ষিণেশ্বর চলে যাই। একদম মন্দিরের বাইরে থেকেই তো 1001টা বাস যাচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। সেই উদ্দেশ্যে আমরা সবাই মিলে চেপে বসেছিলাম একটি বাসে। এই যে বালির উপর দিয়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি একদম ওখান থেকে আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরে বালি ব্রিজ পেরিয়ে। এবং আমার ভাইঝিরা এর আগে কিন্তু কখনো দক্ষিণেশ্বর বা বেলুড় মঠ দর্শন করেননি। তবে এ যাত্রায় আমরা বেলুড় মঠ দর্শন করব না, কারণ আমি চাই না এত দ্রুত তাড়াহুড়োর মধ্যে ওটা দর্শন করতে। বেলুড় মঠ গেলে একটুখানি বেশি হাতে সময় নিয়ে যেতে চাই। সেই জন্য বাসের জানলার কাঁচ দিয়ে দেখা যাচ্ছে ওপরে বালিঘাটের দিকে ডানকুনি লোকাল যাচ্ছে। গঙ্গা পেরোতে না পেরোতেই ওই দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির, আমাদের আজকের ডেস্টিনেশন। চলুন আপনাদেরকেও আমরা সাথে করে নিয়ে যাই। আমরা এই ফুটেই যেহেতু নেমেছিলাম বাস থেকে, ওই স্কাই ওয়াকের দিকের ফুটটাতে নয়, সেই জন্য আমরা এই নিচের রাস্তাটা দিয়েই মন্দিরের দিকে যাওয়া শুরু করলাম। কারণ এদিকের যে স্কাই ওয়াকের সিঁড়িগুলো সেগুলো বন্ধ ছিল। এক এক করে সব কিছু দেখাতে দেখাতে আমরা যাচ্ছি। স্কাই ওয়াক দিয়ে হাঁটাতে পারলে হয়তো ভালো লাগতো, কিন্তু আরেকটা অন্য উদ্দেশ্য ছিল আমার। সেই জন্য আমি চাইছিলাম একদম ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর মন্দিরে যেতে, কারণ সকাল 10টা বেজে গেছে, এখনও পর্যন্ত আমাদের কিছু খাওয়া হয়নি, বেশ খিদে খিদে পাচ্ছিল। সেই জন্য নিচে ওখানটাতে নেমে আমরা ফার্স্টে কচুরি খেয়ে ফেললাম সবাই মিলে, তারপর যাব মন্দিরের উদ্দেশ্যে। বৌদি একটু কিন্তু কিন্তু করছিল যে মন্দিরে পুজো দেওয়ার আগেই খেয়ে ফেলবো। আমি বললাম মায়ের কাছে তো যাচ্ছি, মায়েরা কিচ্ছু মনে করবেন না আমরা যদি খেয়ে দিয়ে যাই। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হাঁটা দিলাম মন্দিরের দিকে। এই যে সিংহ দরজার কাছে এসে গেছি। এখানে আসলেই কিন্তু প্রত্যেকটা বার যতবার এসেছি ভীষণ একটা ভালো লাগা কাজ করে। আর পাশেই এই যে সুন্দর একটি ঠাকুরের ছবি রয়েছে, এই ছবিটার দিকে তাকালেই আমার মনে হয় না নিজেকে সেই অর্জুনের মতন, মনে হয় বিশ্বরূপ দেখানোর জন্য ভগবান দাঁড়িয়ে রয়েছেন বিশাল আকৃতির, আর আমরা তাদের পায়ের কাছে একদম ক্ষুদ্রভাবে রয়েছি। এত সুন্দর ছবিটা লাগে। পার্কিং এরিয়াতে আমরা গেলাম, একটুখানি টয়লেট থেকে ঘুরে নিয়ে এরপর যাব গঙ্গার ঘাটের দিকে। আর যেতে যেতে হাঁ করে তাকিয়েছিলাম ঠাকুরের এই মূর্তিটার দিকে, ছবিটার দিকে। খুব সুন্দর করে কিন্তু এটা বানানো হয়েছে। পার্কিংয়ের এই সামনেটাতেই কিন্তু বাঁদিকে দাঁড়িয়ে তার আগে একটুখানি ফটো সেশন হয়ে গেল। আর যেতে যেতে চোখে পড়ল ওই দূরে একটি মন্দিরের শেষ মুহূর্তের কাজকর্ম চলছে। যদি আমি খুব ভুল না করি, হয়তো এটিই হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের যে রামকৃষ্ণ মিশনের মন্দির। সেটা অবশ্য বোঝা যাবে আর কদিন পরে, রথযাত্রার দিন অনুষ্ঠান রয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। এই যে পুকুর পাড়ে দাঁড়িয়ে একটুখানি সবাই মিলে ফটো তোলা, সেলফি তোলা সব কিছুই হয়ে গেল। মায়ের মন্দিরে যেতে কিন্তু এখনও আমাদের খানিকটা দেরি রয়েছে, কারণ আমার একটা উদ্দেশ্য ছিলই, এখানে আসার আগেই মনে মনে প্ল্যান করে রেখেছিলাম। সেই জন্যই আমি একটা হাফ প্যান্ট আর গামছা কিন্তু ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম। আবার যখন টিফিন করলাম তখন একটা 2 লিটারের জলের বোতলও কিনে নিয়েছিলাম, যে ওই বোতলটা শেষ করে গঙ্গা জল ভরে নিতে হবে আমার জন্য। তার সাথে সাথে গঙ্গার কাছে যখন এসেছি তখন একবার গঙ্গা স্নানটাও সেরে নেব। আর এই যে দেখা যাচ্ছে কুঠি বাড়ি, এখানে আসাই মানেই কিন্তু আমাদের যিনি প্রধান ইষ্ট বা আমাদের যিনি উপাস্য, তার সমস্ত স্মৃতি এই গোটা দক্ষিণেশ্বর জুড়ে ছড়িয়ে রয়েছে। এই কুঠি বাড়িতেই কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের প্রথম দিকটাতে অনেকগুলো বছর কাটিয়েছিলেন। তারপর তো উনি যে ঘরে থাকতেন সেই ঘরে গেছিলেন, কিন্তু তার আগে কিন্তু উনি কুঠি বাড়িতেই অনেকগুলো দিন কাটিয়েছিলেন। সামনে দেখা যাচ্ছে রানী রাসমণির মন্দির। আর তারপরে প্রথমেই যেখানে আমরা প্রণাম করতে এলাম সেটি হচ্ছে নহবত।
ভাইজিদেরকে দেখাচ্ছিলাম যে মা কত কষ্ট করে এই ছোট্ট ঘরের মধ্যে থাকতেন, তার পুরো সংসার সাজিয়ে নিয়ে এবং এর মধ্যেও অন্যদের সাথে শেয়ার করে। আর এই নহবতের সামনাসামনি ঠাকুরের ঘর, অথচ তাতেও নাকি দিনের পর দিন, মাসের পর মাস তিনি ঠাকুরের দর্শন পর্যন্ত পেতেন না। নহবতে প্রণাম করে আমরা যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। এদিকে রয়েছে দ্বাদশ শিব মন্দির, শিব মন্দিরেও যেতে হবে, তবে তার আগে গঙ্গা স্নানটা সেরে নিই। এরকম সুযোগ বারবার পাওয়া যাবে না এবং আমি কিছুতে মিস করবও না। গঙ্গার ঘাটের বাঁদিকটাতে একটু ছায়া দেখে ওদেরকে বসিয়ে দিয়ে আমি চলে গেলাম স্নান করার জন্য। ওরা নিজেরা একটুখানি করে গঙ্গার জল ছিটিয়ে নিল মাথায়। বহু মানুষ এসেছেন, যত বেলা বাড়ছে ভিড়ও বাড়ছে, যেহেতু শনিবার ভিড়ের চাপ ভালোই আছে, আর অনেক মানুষ এসে স্নানও করছেন। গঙ্গার দিকের যে প্রবেশদ্বারটা চাঁদনি, সেটা কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে অনেক দিন ধরেই। এদিক থেকে আর ঢোকা যায় না। আমাদেরকে ঢুকতে গেলে একটাই মাত্র প্রবেশ পথ এখন রয়েছে, যেটা মাঝখানের, মানে উত্তর দিকের প্রবেশ পথটা, ডালা আর্কেডের দিকে। আমি একদম জলের বোতল নিয়েই নেমে পড়েছি স্নান করতে। জল ভরে নেব 2 লিটার। আমরা যারা গঙ্গার থেকে অনেক দূরে থাকি, তাদের সবসময় মনের মধ্যে কিন্তু থাকে যে গঙ্গার কাছাকাছি আসলেই সম্ভব হলে একটা ডুব দিয়ে নিন। আর ছেলেদের তো সেদিক থেকে অনেক সুবিধে, জামা কাপড় ছাড়াছাড়ির জন্য অত জায়গা খুঁজতে হয় না। স্নান করে আমরা এলাম ঠাকুরের মন্দিরে, ঠাকুরের ঘরে। দুদণ্ড বসার সুযোগ অবশ্য এবার আর হলো না। একটুখানি এখানে বসতে বা ধ্যান করতে, জপ করতে খুব ভালোই লাগে, কিন্তু এবার আর সেটা হবে না। শুধুমাত্র প্রণাম করে এবং ভালোভাবে দর্শন করেই চলে যেতে হবে, কারণ মন্দিরে না হলে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়াতে হবে। টুকটাক ইতিহাসগুলো ভাইজিদেরকে বলতে হচ্ছিল যে এখানেই ঠাকুর থাকতেন, এখানেই উনি মাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন এবং এখানেই প্রথম স্বামী বিবেকানন্দের সাথে ওনার আলাপ হয়েছিল। এরকম আরও কত কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে। বসে বসে ভাবতে কিন্তু খুব ভালো লাগে, বেশ একটা রোমাঞ্চও লাগে যে ঠাকুর এই ঘরে থাকতেন, এই বিছানা ব্যবহার করতেন, ভাবলেই কি সুন্দর লাগে। এবং খুব সুন্দর করে এটিকে মেনটেনও করা হয়েছে। যদিও আমি ছবি তুলছিলাম দেখে যিনি সেবক আছেন তিনি একটু খিটখিট করছিলেন, তবুও আমি সুযোগ পেয়ে ছবিটা তুলেই নিয়েছি। স্মৃতি হিসেবে রেখে তো দেয়া যাবে, তাই না? সবসময় যে আসতে পারবো তা তো নয়। ওখানে দর্শন করে আমরা গেলাম ডালা আর্কেডের দিকে প্রসাদ কেনার জন্য। ডালা আর্কেডের লোকগুলি এখনও সেই সমান বদমাইশি রয়ে গিয়েছে। অত্যন্ত নিম্নমানের সন্দেশ দেয়া হচ্ছে পুজোর জন্য। যেগুলো গ্রামের দিকে এখনও 3 টাকা পিস হিসাবে পাওয়া যায়, সেগুলোকে 10 টাকা পিস হিসেবে। তারপর গিয়ে লাইনে দাঁড়ালাম। মা আজকে পরেছেন গাঢ় রানী কালারের একটি বেনারসি। সেখান থেকে দর্শন করে বেরিয়ে গেলাম দ্বাদশ শিবলিঙ্গের মন্দিরে। এবারে কিন্তু পুজো দিতে গিয়ে খুব ভালো লাগলো। এই ছবিটি আমি তুলেছিলাম আমার ফোনে বহু বছর আগে মাকে নিয়ে। যে একটা জিনিস ভালো লাগলো যে এবারে পুজো দিতে গিয়ে দেখলাম যে এখন আবার ফুল টুল এই সব কিছু নিয়েই কিন্তু পুজো দিতে পারা যাচ্ছে, আর শিব মন্দিরে জলও ঢালা যাচ্ছে। শিব মন্দিরে যথারীতি দর্শন করে, রাধাকান্তর দর্শন করে আমরা বেরিয়ে এলাম এবং আমাদের সব ব্যাগ, মোবাইল এইসব জমা দেওয়া ছিল। মন্দিরের পাশেই কাউন্টার রয়েছে, সেখানে আপনারাও জমা দিতে পারেন। সেখান থেকে ব্যাগ, মোবাইল সব কিছু নিয়ে, নিজেদের জুতো নিয়ে তারপর আমরা রওনা দিলাম আদ্যাপীঠ যাওয়ার জন্য। আদ্যাপীঠে গিয়ে আমরা ভোগ খাবো। এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আদ্যাপীঠে কেমন ভোগ খাওয়ানো হয় সেটুকুই। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন ভিডিওটি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।